হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ আমাদের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় 1-এর রাজশাহী বোর্ড থেকে যে সকল সিকিউ আসছিল সবগুলো আমরা সলভ করব। আপনারা অবগত আছেন যে আমরা কি করছি। বোর্ডে আসা এসএসসি ফিজিক্সের বোর্ডে আসা প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড ভিত্তিক আমরা ভিডিও রেকর্ডগুলো করতেছি সিকিউ এর জন্য। আমরা এই পরবর্তীতে এমসিকিউগুলো করব। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে চ্যাপ্টার 1-এর রাজশাহী বোর্ডের সিকিউগুলো সলভ করব। চলুন আমরা শুরু করি। তো প্রথমেই দেখা যাক কি প্রশ্ন আছে। তো প্রথমে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে, দেখেন আমরা প্রশ্নটা আগে পড়ে ফেলি। আমি একটু জুম ইন করে আমি প্রশ্নটা দেখে ফেলি। যে প্রশ্নটা আছে দেখেন, যে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন। আচ্ছা, একটা জিনিস দেখেন আপনি, এই যে এক পৃষ্ঠের আয়তন, ঘনকের এক পৃষ্ঠের কখনো আয়তন হয় না। এখানে প্রশ্নে একটু ভুল আছে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন। এক পৃষ্ঠের ক্ষেত্রফল অথবা আমরা সম্পূর্ণ আয়তন নিয়ে চিন্তা করব, ঠিক আছে? দেখেন এখানে কথাটা ভুল আছে, যে এখানে কথাটা ভুল আছে। গ নাম্বার। গ নাম্বার প্রশ্নটা কি বলতেছে? ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। আচ্ছা, আমরা যে সূত্রটা জানি ভার্নিয়ার স্কেল দ্বারা কোনো দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এল ইজ ইকুয়াল, আচ্ছা একটু বাঁকা হচ্ছে, এল ইজ ইকুয়াল এম প্লাস ভি গুণন ভিসি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে দেখব যে আমাদের যেগুলো মান দরকার সেগুলো মান এখানে দেওয়া আছে কিনা। দেখেন, তাহলে এইবার আমরা দেখি কি কি দেওয়া আছে এখানে। যে দৈর্ঘ্যটা পাওয়া গেছে এল এর মান, এটা এল ইজ ইকুয়াল 6.48 সেন্টিমিটার, 6.48 সেন্টিমিটার। তারপরে আপনার হচ্ছে প্রধান স্কেল পার্ট এম, এম সমান হচ্ছে 6.4 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সাথে সমান। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। ওকে, এখানে আরেকটা জিনিস আছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন সমান 20। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে স্লাইড ক্যালিপার্স যেহেতু ইউজ করা হচ্ছে, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 মিলিমিটার ধরে নিই আমরা এটা। তো এটাকে বলা হচ্ছে এস, এসটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন দেখেন তো, এখান থেকে আমরা ভিসিটা বের করে ফেলি। তো ভিসি সমান আমরা কি জানি? এস ডিভাইডেড বাই এন। এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, আর এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে দেখেন তো, এসটা হচ্ছে 1 মিলিমিটার, আর ভিটা এনটা হচ্ছে 20। তাহলে এখান থেকে আপনি 0.05 মিলিমিটার পাবেন। সেন্টিমিটারে যদি নেন জিনিসটা, তাহলে 0.0005 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা একটু এখানে ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে এখানে আমরা, ঠিক আছে, এইখানে। তাহলে এখান থেকে দেখেন আমরা ভিসিটা পেয়ে গেলাম হচ্ছে 0.005 সেন্টিমিটার। আর আমাদের বের করতে হবে ভার্নিয়ার সমাপতন। তাহলে ভি এর মানটা আমাদের কত, এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা মানগুলো বসাই। আমরা ভি এর মান এখান থেকে এইভাবে বের করি। তাহলে এখান থেকে যদি আপনি ভি গুণন ভিসিটা রাখেন, তাহলে আগে থেকে এই পাশে এল ছিল আর এমটা ওই পাশে গেলে মাইনাস এম হয়ে যাবে। তাহলে এখান থেকে ভি এর মানটা কি হবে? এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। তাহলে মানগুলো বসান। এল এর মান হচ্ছে 6.48, আর এম এর মান হচ্ছে 6.4 ডিভাইডেড বাই হচ্ছে ভিসি হচ্ছে 0.005। 0.005। 0.005। তাহলে অতএব 0.005 = 0.005 = 1 মিলিমিটার। 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 1
ভি এর মান কত আসে 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড বাই হচ্ছে 0.005 16 ভার্নিয়ার সমাপতনটা 16 আসে এখান থেকে 16। তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তাহলে দেখেন এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি সলভ করব। ঘ নাম্বার প্রশ্নটি সলভ করব। তাহলে দেখেন এইখানে একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন, আচ্ছা এক পৃষ্ঠের আয়তন তো পসিবল হয় না, এক পৃষ্ঠের আয়তন তো সম্ভব হয় না। তো আমি এখানে শুধু আয়তন নিয়ে কাজ করতেছি, আপনার চাইলে আপনার এক পৃষ্ঠের ক্ষেত্রফল নিয়ে করতে পারেন, এক পৃষ্ঠের আয়তন, এখানে শুধু আয়তন নিয়ে আমি লিখতেছি, জিনিসটা আমি কেটে দিচ্ছি। তাহলে আমরা শুধু আয়তন নিয়ে এটা কাজ করব, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এই অঙ্কে 4টি স্টেপ আছে। স্টেপ 1, শুরুতে দেখেন শুরুতে যে ঘনকের পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার আছে এইখানে। তাহলে দেখেন অতএব পরিমাপকৃত মান এক বাহুর পরিমাপকৃত মান এ সমান কত 6.48 সেন্টিমিটার। এখন এক বাহুর পরিমাপকৃত মান 6.48 সেন্টিমিটার। তাহলে ঘনকের আয়তনটা কি হবে? অতএব ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর উপরে কিউব। তাহলে পরিমাপকৃত আয়তন, এটাকে ভি দ্বারা প্রকাশ করতেছি, হ্যাঁ ভিটা একটু বড় হয়ে গেল, এটা হবে হচ্ছে এর উপরে কিউব। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে 6.48 কিউব, এটা কত আসে 272.0977, 272.0977 সেন্টিমিটার কিউব। তো এটা আমরা পরিমাপকৃত যে মানটা বাহুর মানটা পেয়েছিলাম সেটা পেলাম, এবং পরিমাপকৃত যে আয়তনটা হবে সেটা আমরা পেলাম। এবার আমাদের স্টেপ 2, স্টেপ 2টা কী হবে? আমরা কালারটা চেঞ্জ করতেছি। তাহলে ত্রুটি বিবেচনায় দেখেন তো একটা কথা, ত্রুটি বিবেচনায় বাহুর দৈর্ঘ্য বা মান এটা হবে এ ড্যাশ ধরলাম, এটা হবে এ প্লাস মাইনাস এ এর কত পার্সেন্ট দেখি, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেল 19 মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। আচ্ছা এ এর 4% বা 4%, এটা কিন্তু সেন্টিমিটার। তাহলে এখানে একটা জিনিস দেখেন, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে সাইডে না লিখলে আমরা নিচেই লিখি, এখান থেকে এখানে লিখি যে কত মান 6.48 প্লাস মাইনাস 6.48 ইন্টু 4 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমরা কি পাবো বলেন তো? দেখেন এইখান থেকে যেহেতু ত্রুটি থাকার কারণে আমরা ত্রুটিটা কেমন বেশি নাকি কম সেটা আমরা জানি না, এই কারণে প্লাস মাইনাস নিতে হয়। তাহলে ত্রুটিটা যদি বেশি হয় তাহলে প্লাস নেব, মানে সর্বোচ্চ ত্রুটি হবে, আর যদি মাইনাসতে সর্বনিম্ন ত্রুটি হবে, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন, অর্থাৎ এখানে আমরা প্লাস মাইনাস থাকার কারণে বাহুর ত্রুটিটা বাহুর মানটা কত থেকে কত হতে পারে সেটা আমরা পাবো। তাহলে সর্বোচ্চ মানটা বাহুর কত হবে সেটা আমরা দেখি একটু।
এখানে সর্বনিম্ন বাহুর মানটা। তাহলে এখান থেকে আমরা একটু দেখি যে এ ম্যাক্সিমাম সর্বোচ্চ বাহুর মানটা কত আসে, সেটা প্লাস নিয়ে হবে। তাহলে 6.48 প্লাস 6.48 ইন্টু 4/100, আর এখানে আসবে হচ্ছে এ মিনিমাম 48 মাইনাস 48 ইন্টু 4/100। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এখান থেকে আমরা দুইটা মান পাবো, এটা প্লাস, এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন মান পাবো। তাহলে এটা আমরা বের করি একটু। তাহলে 6.48 প্লাস 6.48 ইন্টু 4/100, 100 এটা কত আসে? 6.7392, 6.92 সেন্টিমিটার। আর এখানে আসে হচ্ছে 6.2208, এখানে আসে হচ্ছে 2208 সেন্টিমিটার। তাহলে একটা কথা বলেন তো, এখন দৈর্ঘ্য আমরা দুই রকম পেলাম ত্রুটির কারণে, তাহলে ক্ষেত্র আমরা আয়তনটাও দুই রকম পাবো। তাহলে দেখেন তো, এখান থেকে সর্বোচ্চ আয়তনটা পাবো, সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে আমরা কি পাবো? সর্বোচ্চ আয়তনটা পাবো। আর সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে আমরা সর্বনিম্ন আয়তনটা পাবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমরা যে সর্বোচ্চ দৈর্ঘ্য এটা, তাহলে এটা কি পাবো? ভি ম্যাক্সিমাম, এটা পাবো হচ্ছে এ ম্যাক্সিমামের উপরে কিউব। তাহলে 7392 এর উপরে কিউব, তাহলে এখানে আসবে 6.7392 এর উপরে হচ্ছে কিউব, 306.0730, 306.0730 সেন্টিমিটার কিউব। আর এইখানে পাবো ভি মিনিমাম, এটা পাবো হচ্ছে এ মিনিমামের উপরে কিউব করলে সেটা কত আসে? 6.2208 এর উপরে হোল কিউব। তাহলে দেখি এটার উপর কিউব করি আমরা, 6.2208 এর উপরে কিউব, 240.7347, 240.7347, 240.7347, এটা আসবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই জিনিস লেখাটা একটু একটু ছোট করে দিই। তাহলে এখানে আমরা পেলাম, এটা আমাদের স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, স্টেপ 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা ওই পেজে যাব। তাহলে এবার আমাদের স্টেপ 3, এবার স্টেপ 3 তে কি করতে হয় আমাদের? স্টেপ 3 তে কি করতে হবে? এখন চূড়ান্ত ত্রুটি বের করতে হবে আমাদের। তাহলে চূড়ান্ত ত্রুটি দেখেন, চূড়ান্ত ত্রুটি দুই রকম বের হবে। একটা হচ্ছে ডেল ভি ম্যাক্স, এটা হবে কেমন? মূল ভি থেকে ভি ম্যাক্সিমামটা বাদ যাবে, আর একটা হচ্ছে ডেল ভি মিনি, ভি থেকে ভি মিনিমাম বাদ যাবে।
তাহলে এখান থেকে আমরা দিতেছি তেল ভি, শুধু ভিটা কত আসছে 272.0977, 272.0977। ঠিক এখানে এটা লিখতে হবে 272.0977 মাইনাস, এখান থেকে দেখি সর্বোচ্চটা কত, 306.0730, 306.0730, 306.0730। আর এখানে এখানে আসা হচ্ছে কত, 240.7347, 240.7347, এইটা আসে। তাহলে দেখেন আমরা এই লেখাগুলোকে একটু ছোট করে দিচ্ছি। এরপরে এখান থেকে তাহলে আমরা মানটা পাবো, এটা কত আসে আমি একটু দেখি, 272.0977 মাইনাস 306.0730 মাইনাস। আচ্ছা, এখানে মডুলাস যেহেতু দিছি কেন, কারণ পরিবর্তনটা অলওয়েজ পজিটিভ হবে। এখন কোনটা থেকে কোনটা বাদ এটা আপনার ঝামেলা হয় জন্য আমরা মডুলাস দিয়ে যে কোনো একটা থেকে যে কোনো একটা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আসবে হচ্ছে 33.9753 সেন্টিমিটার কিউব, আর এখানে আসবে হচ্ছে 240.7347, 31.363, 31 দশমিক, ঠিক আছে, এটা আসবে। তাহলে চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে আমার কি নিয়ম ছিল, সবসময় আমরা বড়টা নিয়ে কাজ করছি, তাই না? তাহলে দেখেন আমরা বড়টা নিব, বড়টি নিয়ে আমরা স্টেপ 4টা করব। তাহলে সেটা হচ্ছে দেখেন আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে কিভাবে লিখবো আমরা, ম্যাক্সিমাম মানটা নিয়ে। দেখেন সূত্রটা হচ্ছে এরকম, আগে লিখেই দিই, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। এটা কিসের আমরা চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি বের করতেছি, তাহলে আয়তনের। তাহলে আয়তনের চূড়ান্ত ত্রুটি যেটা আমরা বড়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ডেল ভি ম্যাক্স ডিভাইডেড বাই পরিমাপকৃত মানটা, ওটা ভি ধরছিলাম আমরা, ওই পেজে আছে এটা, টু 100%। তাহলে মানগুলো বসাই দিই, এটা হচ্ছে 33.9753 ডিভাইডেড বাই আগের পেজ থেকে ওটা দেখে আসছে, এখানেই আছে 272.0977, 272.0977 ইন্টু 100%। তাহলে মানটা কত আসে, 33.9753 ডিভাইডেড বাই 272.0977 ইন্টু 100, 12.4864, 12.4864%। তাহলে এটা চলে আসলো। এটাকে আমরা একটু ছোট করে ফেলি। এখন প্রশ্নটা কি বলছে সেটা আমি একটু দেখবো, ঠিক আছে। এখন দেখেন এখানে উত্তর লেখার একটা বিষয় আছে, প্রশ্নটা আসলে কি বলছে আমাদের, প্রশ্নটা আসলে কি বলছে এটা একটু দেখতে হবে। বলছে এক পৃষ্ঠের আয়তের যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা।
এই অ্যান্সারটা দুই রকম লেখা যায়। দেখেন, আপেক্ষিক ত্রুটি আমরা বের করছি, আপেক্ষিক ত্রুটি আমরা বের করছি কত পার্সেন্ট, সেটা 12.4864%। ঠিক আছে, তাহলে দেখেন ত্রুটি এতটুকু, ত্রুটি এতটুকু, তাহলে নির্ভরযোগ্যতার হার হবে কিভাবে, নির্ভরযোগ্য হবে কিনা বলছে, এই জিনিসটা আমি দুইভাবে লিখতে পারি। দেখেন, মেথড 1, আপনি এইভাবে অ্যান্সারটা লিখতে পারেন। অতএব নির্ভর হার 100 থেকে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে, 12.4864। তো এটা কত আসে, 100 মাইনাস অ্যান্সার 87.58%, দশমিক 5135%। অথবা আপনি অ্যান্সারটা আরেকটাভাবে লিখতে পারেন, আপনি আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে, দেখা যাচ্ছে যে ঘনকটির আয়তনের আপেক্ষিক ত্রুটি আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি এর দৈর্ঘ্য পরিমাপের, এটা কমা দিয়ে দেন, এর দৈর্ঘ্য পরিমাপের দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি অপেক্ষা বেশি, বেশি, যা প্রায় আসলে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটিটা দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত গুণ, এটা আমি একটু দেখি। দেখেন, যা প্রায় 12.4864 ডিভাইড বাই 4, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ আপেক্ষিক ত্রুটি কত গুণ, এটা আমি দেখতে চাচ্ছি। এটা কত গুণ, তাও 3.1251, 3.1251 গুণ। ঠিক আছে, এতটুকু গুণ। সুতরাং আচ্ছা, এটুকু লেখার পরে এবার দাঁড়িয়ে দিবেন। সুতরাং বা অতএব ঘনকের আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি যথেষ্ট যোগ্য নয়। কারণ কেন, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি থেকে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি অলমোস্ট কয় গুণ, 3 গুণ বেশি, তাহলে ত্রুটি বেশি হচ্ছে, তাহলে এটা কি হবে না, যথেষ্ট নির্ভরযোগ্য হবে না। তাহলে আপনি শুরুতে এইভাবেও লিখতে পারেন। দেখেন, আপনি অ্যান্সারটা এইভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, যেভাবে লিখবেন নাম্বার পাবেন, সমস্যা নেই। তাহলে আমি এই জিনিসটুকু একটু ছোটো করে সুন্দরভাবে দিচ্ছি ভিজুয়ালাইজ করার জন্য। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এখানে 1 নম্বরের ম্যাথের অ্যান্সার শেষ। এইবার আমরা রাজশাহী বোর্ডে 23 সালে আসা প্রশ্নটি সলভ করব। ঠিক আছে, তো চলুন প্রথমে প্রশ্নটি আমরা একটু দেখি, পড়ি সুন্দরভাবে।
যে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক এত মিলিমিটার। আচ্ছা, নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। ওকে, এটা খুব সহজ একটা প্রশ্ন আসছে। চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে গ নম্বর প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, তো গ নম্বর প্রশ্নটা যেটা বলছে নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তো এত দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বক্স নেওয়া হলো। আচ্ছা, অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট এত সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। ওকে, তাহলে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে কতটুকু দেখেন, আমরা এখানে একটু দেখি। এটা আমরা লাইন নিয়ে নিই। ওকে, এখানে প্রধান স্কেল পার্ট এম এর মানটা 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন তাহলে ভি এর মানটা 6 এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি এটার মান 0.05 মিলিমিটার। 0.5 মিলিমিটার, যেহেতু ওটা সেন্টিমিটার আছে এটাকে সেন্টিমিটার নিয়ে যায়, তাহলে 10 দ্বারা ভাগ করলে 0.05 সেন্টিমিটার। ঠিক আছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 দ্বারা ভাগ করলে এটা হয়। তাহলে এখান থেকে আমরা বের করব কি, তাহলে অপারেটিং ইউনিটগুলোকে ব্যাস পরিমাপে, তাহলে এখান থেকে ব্যাসটা বের হবে। ব্যাস এই এটা সমান হোয়াট, তাহলে এটা আমরা করবো। চলেন, তাহলে আমরা জানি ডি বা এল অনেক সময় লিখতে হয় এম প্লাস ভি গুণন ভিসি। তাহলে এম এর মানটা দেওয়া আছে হচ্ছে 2.4 প্লাস ভি এর মান দেওয়া আছে 6 আর এটা দেওয়া আছে 0.005। তাহলে এটা কত আসে দেখি, ইন্টু 0.005 2.43 সেন্টিমিটার। তাহলে এটা কার ব্যাস? এটা হচ্ছে নিরেট গোলকের ব্যাস। এখানে ঠিক আছে, এটা বের করে ফেললাম। তাহলে গ নাম্বারের অ্যান্সার এইটুকুই। এবার ঘ নাম্বার, তাহলে ঘ নাম্বার তাহলে এখান থেকে ঘ নাম্বারের প্রশ্ন বলতেছে একটি গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি। আচ্ছা, ঘনক। আচ্ছা, ঘনকের বিষয়টা আমি একটু বলেই দিই, যেহেতু এখানে বলছিলামই। ঘনক হচ্ছে আয়তাকার ঘনবস্তু যার প্রত্যেকটা বাহুর মান সমান। তাহলে শেপ নিই এখান থেকে একটা আমি, হ্যাঁ, এখান থেকে একটা শেপ নিই। তাহলে দেখেন, এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি। বা এই সাইডেও দিতে পারি। তাহলে যে জিনিসটা আমরা এখন দেখব সেটা হচ্ছে, দেখেন, এটার সাথে এটা একটু মিলিয়ে দিই। এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম এটা হচ্ছে একটা ঘনক। তাহলে এর দেখেন কিছু তল আছে। আচ্ছা, এর বাহুর মান দেখেন, এর দৈর্ঘ্য হচ্ছে এ প্রত্যেকটা। আচ্ছা, একটু মোটা করে নিই আমরা। এর এইটার মানও এ, দৈর্ঘ্য প্রস্থের মানও এ, এবং এই যে উচ্চতা এটুকুর মানও এ। তাহলে এর যে তিনটা জিনিস আছে, এর হচ্ছে দেখেন তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে এর আয়তন। আয়তন হচ্ছে
এ কিউব মানে বাহুর উপরে কিউব, আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল এক পৃষ্ঠের ক্ষেত্রফল জিনিসটা কি দেখেন আমি বোঝাই একটু। এটা দেখেন কয়েকটা তল আছে, এই যে এই একটা তল, এই যে এটা একটা তল, তারপর দেখেন এই যে ওপরের এটা একটা তল, বুঝছেন, এটা একটা তল, তারপরে এই যে সাইডে একটা তল দেখেন, ঠিক আছে, এগুলো তল। তো যে কোনো একটা তলের ক্ষেত্রফল কি হবে, যে কোনো একটা তলের ক্ষেত্রফল হবে হচ্ছে, সেটা হবে হচ্ছে যে কোনো, দেখেন এই একটা তলের জন্য কি হবে, দৈর্ঘ্য মানে এটা, প্রস্থ মানে এটা, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এর উপর স্কোয়ার। আর সমগ্র তল, সমগ্র পৃষ্ঠের বা তলের, এরকম ছয়টা যেহেতু তল আছে তাহলে প্রত্যেকটা মানে স্কোয়ার, এটা হবে 6 স্কোয়ার। তো এটা হচ্ছে কি, ঘনকের জন্য এটা হলো, ঠিক আছে। তাহলে ঘনকের জন্য এটা হলো, এটা আমরা পেলাম। এটা আমরা একটু ঠিক করে দিই, দেখেন এই জিনিসটা আমি একটু সাইডে করে দিচ্ছি। এটা এখানে থাকুক। আরেকটা জিনিস হচ্ছে, সেটা কি, আমরা হচ্ছে গোলক, গোলক জিনিসটা আমরা এখান থেকে দেখি একটু। এটা একটা গোলক, ঠিক আছে, এটা একটা গোলক। তো এর যদি, এই যে এর যদি এই ব্যাসার্ধ আর হয়, তাহলে এর আয়তন 4/3 πr কিউব, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হচ্ছে 4πr², ঠিক আছে। তো এইটুকু বুঝলেই আমরা মোটামুটি পারবেন এইগুলা। তো সূত্রগুলো আমি একটু আলোচনা করে নিলাম। তাহলে দেখেন এখানে থাকুক জিনিসটা, এই দুটো জিনিস এখানে থাকুক, এখানে একটা লাইন টেনে দিই, ঠিক আছে। এবার আমরা মূল ম্যাথটা সলভ করবো, চলুন। এবার আমরা মূল ম্যাথটা সলভ করব, সেটা হচ্ছে কি বলতেছে, যে গোলকের আহ, এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বক্স নেওয়া হলো। তাহলে দেখেন ঘনকের বাহুর দৈর্ঘ্য এত যদি হয়, তাহলে ঘনকের, আচ্ছা, আয়তন, সেটা কি হবে, বাহুর মান ধরলাম এ, তাহলে এর উপরে কিউব। তো এটা বলছে কি দেখেন তো, 1.95, তাহলে এটা কত আসে, 1.95 হোল কিউব, 7.4148, 7.4148 সেন্টিমিটার কিউব। আবার এখন গোলকের, গোলকের আয়তন, আচ্ছা এটাকে V1 ধরেন তো, এটাকে V1 ধরেন, গোলকের আয়তন এটাকে V2 ধরতেছে। এটা হবে কি 4/3 πr কিউব, তাই না।
তাহলে আমরা আগেরই থেকে দেখেন, আগের ম্যাথে এখানে হচ্ছে গোলকের ব্যাসটা পাইছিলাম। তাহলে এখানে 2.4 সেমি, তাহলে ব্যাসার্ধটা কত হবে দেখেন, ব্যাসার্ধটা কত হবে 2.4, কত 2.43, 2.43, 2.4। তাহলে এখানে থেকে ব্যাসার্ধটা কত হবে দেখেন তো, আমি এখানে লিখি জিনিসটা যে 4/3 পাই, এখানে হচ্ছে ডি, আর মানে কি ডি ভাগ 2 হোল কিউব। তাহলে ডিটা আমরা পাইছিলাম কত, 2.43 সেন্টিমিটার, ওইটা এখানে পুট করতেছি। তাহলে এখানে হবে 4/3 পাই গুণন 2.43 ডিভাইডেড বাই এত। তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 2.43 ডিভাইডেড বাই 2, এটার উপরে কিউব 7.5130, এটা আছে হচ্ছে 7.5130 সেন্টিমিটার কিউব। তাহলে দেখেন তো কারটা বেশি, 7.5 একটা আসছে হচ্ছে 7.5, একটা আসছে 7.4, ঠিক আছে। তাহলে কোনটা বড়, তাহলে গোলকের আয়তনটা বড়। তাহলে অতএব যেহেতু V2 is greater than V1, তাই গোলকের আয়তন বেশি। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করতেছি আপনারা বুঝছেন। তাহলে এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে হচ্ছে রাজশাহী বোর্ড 2022, এই তিনটা বোর্ডেই এখান থেকে প্রশ্ন আসছে রাজশাহী বোর্ডে, তাহলে আমরা এটা একটু দেখবো। তাহলে এখানে দেখেন প্রশ্নটা পড়েন এখান থেকে, যে স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট 2 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেল এর 20 ভাগ প্রধান রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ এত। 1 সিসি গোলকের ভর হচ্ছে 1 গ্রাম। আচ্ছা, এখানে তথ্যগুলো দিয়ে দিছে। এখন উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি, নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপ আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপ আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আচ্ছা, ওকে, খুব সুন্দর প্রশ্ন। তো এখান থেকে আমরা আস্তে আস্তে সলভ করে ফেলি। চলুন, প্রথমে হচ্ছে আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারটা সলভ করুন। দেখেন গ নাম্বারটা কি বলতেছে, যে উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করছে। ন্যূনাঙ্ক মানে হচ্ছে লঘিষ্ঠ গণন, ঠিক আছে। এলসি ন্যূনাঙ্ক, এলসি এটা হবে হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখেন এলসি পিচটা কত বলছে, 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, 50। তাহলে এটা যদি আমরা মেশিনে বের করি কত আসে, 1 ডিভাইডেড বাই 50, 0.02। আচ্ছা সরি, এখানে 0.5 আছে, এটা 0.5 ডিভাইডেড বাই 50, 0.01 মিলিমিটার। এটাকে যদি আমি এখন মিটার নিতে চাই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে, 1000। তাহলে এটা আলটিমেটলি আসবে হচ্ছে 4 ঘরের দিকে সরে যাবে। তাহলে 0.00001 মিটার।
ঠিক আছে, এরকম আসবে। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তো খুব ইজি ম্যাথ ছিল, এটা আমাদের গ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি সলভ করব, চলুন। ঘ নাম্বার প্রশ্নটি সলভ করব। তো ঘ নাম্বার প্রশ্নটা কি বলতেছে, উদ্দীপক স্ক্রু গজটির ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করা। আচ্ছা ঠিক আছে, নির্দিষ্ট ভরে গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাসটা কত সেটা আগে বের করা লাগবে। তাহলে ব্যাস বের করার জন্য আমাদের কী কী তথ্য দেওয়া আছে আমরা এখানে একটু দেখি। ব্যাস বের করার জন্য আমাদের কী কী তথ্য দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। এখানে এখানে প্রধান স্কেল পার্ট, স্ক্রু গজের একটি গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেল পার্ট, আচ্ছা এল এর মান দেওয়া আছে, এল এর মান হচ্ছে 2 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। আচ্ছা, তাহলে সি এর মানটা দেওয়া আছে, সি এর মান হচ্ছে 20, সি এর মানটা 20। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50। আচ্ছা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, এটা আমাদের দরকার নেই, আর পিছা তো এখান থেকে আমরা লঘিষ্ঠ ঘনত্ব বের করেই ফেলছি। ঠিক আছে, তাহলে এদের এখান থেকে আমাদের কিসের মান দেওয়া আছে, এলসি এর মান, এলসি এর মানটা কত দেওয়া আছে আমাদের 0.01 মিলিমিটার। তাহলে এখান থেকে ব্যাসটা আমরা বের করব, ব্যাসটা কত। তাহলে ব্যাসের যে সূত্রটা, এল প্লাস সি গুণন এল সি। তাহলে এখান থেকে দেখেন এল এর মানটা কত, 2 প্লাস সি এর মান হচ্ছে 20 গুণন 0.01। তাহলে এটা কত আসে, 2 প্লাস 20 গুণন 0.01, এটা আসে 2.2 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটার নিই তাহলে 10 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে 0.22 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ব্যাসটা পেলাম, ব্যাসটা আমরা পেলাম। এবার আমরা দেখেন পরিমাপকৃত ব্যাস হচ্ছে এটা, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, পরিমাপকৃত ব্যাস আমাদের হচ্ছে এইটা। তাহলে এবার আমরা লিখি এখানে যে অতএব পরিমাপকৃত ব্যাস ডি সমান 0.22 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পরিমাপকৃত আয়তনটা কত হবে, আয়তন কেন বের করে, ঘনত্ব লাগবে। দেখেন আমরা জানি যে ঘনত্ব এই রো ইকুয়াল টু এম ভাগ ভি, তাহলে আমাদের এম এর মানটা লাগবে আর ভি এর মানটা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এমটা বের করবো আর ভিটা বের করবো, তাহলে আমাদের এটার আয়তন লাগবে আর এমটা লাগবে, তাহলে আমরা রোটা পাবো, মানে মূল পরিমাপকৃত রোটা, এই জন্য আমরা এটা করতেছি। ঠিক আছে, তো এখন দেখেন অতএব পরিমাপকৃত আয়তন, ঠিক আছে, পরিমাপকৃত আয়তনটা হচ্ছে ভি। এটা কি হবে, কিসের, এটা কিসের, গোলক ছিল, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। ঠিক আছে, তাহলে আমাদের তো আর নাই, তাহলে ডি আছে, তাহলে ডি ইকুয়াল টু কি, আবার আর ইকুয়াল টু কি, d/2। তাহলে এই জিনিসটা আমরা এখানে, এই জিনিসটা আমরা বসাই দিব। ঠিক আছে, এই জিনিসটা আমরা বসাই দিই, তাহলে দেখেন এখানে লিখতে পারি যে 4/3 পাই গুণন কিউব। তাহলে এখান থেকে মানটা বসাই, 4/3 × পাই ইন্টু 0.22 ডিভাইডেড বাই 2 মিটার কিউব। তাহলে এখান থেকে কত আসে এটা,
4/3 গুণন 3.1416 ইন্টু 0.22 ডিভাইডেড বাই 2 কিউব। এটা আসা হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু সাইন্টিফিক মোডে নিয়ে যাই। 5.575 ইন্টু 10⁻³ 5.575 ইন্টু 10⁻³ এটা কিসে আসছে? সেন্টিমিটার কিউবে আসছে, ঠিক আছে। তো এটা যদি মিটার কিউবে নিতে চাই তাহলে কি হবে দেখেন, সেন্টিমিটার মানে হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে যেতে লাগলে কত দ্বারা ভাগ করতে হয়? 100 দ্বারা। তাহলে আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে চাচ্ছি, তাহলে সেন্টিমিটার দ্বারা 100 দ্বারা, তাহলে 100-এর উপর কিউব দ্বারা ভাগ করলে আমরা মিটার কিউবে পাবো। তাহলে এটাকে 100-এর উপর কিউব দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5.575 ইন্টু 10⁻⁹ তাহলে 5.5 ইন্টু 10⁻⁹ এটা হচ্ছে মিটার কিউবে আমরা পেলাম, ঠিক আছে। এটা পেয়েছিলাম কিসে? সেন্টিমিটার কিউবে। ওকে, তাহলে দেখেন আমরা এগুলো পেলাম। এখন আমাদের আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখেন বলছে এখানে যে 1 সিসি গোলকের ভর 1 গ্রাম। 1 সিসি মানে কি? প্রথমে আমি জিনিসটা লিখে দিই একটু। 1 সিসি, 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, 1 সেন্টিমিটার কিউব। তাহলে দেখেন এখানে একটা কথা লেখা আছে যে আবার 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর বা আয়তনের কথাটা লিখতে পারেন এখানে একটু। জিনিসটাকে একটু এইদিকে আমরা সরায় নিয়ে আসি। তাহলে গোলকের ভর 1 গ্রাম, ঠিক আছে। তাহলে দেখেন তো সেন্টিমিটার কিউব আমরা কতটুকু পাইছিলাম, এখান থেকে আমরা হিসাবটা করি। অতএব 5.573 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব আয়তনের গোলকের ভর 1 ইন্টু এত, তাহলে এতই হবে। 5.573 ইন্টু 10⁻³ এটা কি? গ্রাম। তাহলে গ্রামকে যদি আমরা এখন কেজিতে নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 10⁻⁶। তাহলে এটা আসবে 5.573 ইন্টু 10⁻⁶ কেজি, ঠিক আছে। এটা আপনি লিখলেও পারেন। দেখেন এখানে গ্রাম ছিল, এখানে সেন্টিমিটার কিউব ছিল, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে পেতেন। আমি কেজি যেহেতু এসে এককে নিতে করতে চাচ্ছি তাহলে আমরা ওটা করতেছি আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখেন অতএব পরিমাপকৃত রো ইকুয়াল টু m/v। তাহলে এমটা হচ্ছে 5.573 ইন্টু 10⁻⁶ 10⁻⁶ কেজি ডিভাইডেড বাই এখানে, তাহলে এসে এককে বসাতে হবে। তাহলে 5.57 5.575 5.575, আচ্ছা এখানে 5.575 ছিল না কি ছিল? আচ্ছা 5.575, এখানে আমরা 3 লিখছি কেন? এখানে একটু চেঞ্জ করে দিই। তাহলে 5.57, এখানে 5.575 ইন্টু, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের সেমভাবে একটু 5 করে দিই। তাহলে এখানে হবে 5.57 5 ইন্টু 575
ইন্টু 10⁻⁻৯। ঠিক আছে, এখান থেকে এটা করলে দেখেন 10⁻³ কেজি পার মিটার কিউব আসবে। ঠিক আছে, 10⁻³ কেজি পার মিটার কিউব আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পরবর্তী স্টেপটুকু আমরা পরবর্তী পেজে যাচ্ছি। তাহলে দেখেন এটা আমরা আরেকটা কপি করি, সরি, এটার আরেকটা কপি করি আমরা এই পেজে। তাহলে এইগুলো সব আমরা মুছে দিয়ে দেখেন, তাহলে এবার ত্রুটি বিবেচনায় দেখেন, ত্রুটি বিবেচনায় তাহলে আমাদের ওইখানে কিন্তু স্টেপ 1 হয়ে গেছে। এটা কি ছিল আমাদের? এই যে এই অংশটুকু হচ্ছে স্টেপ 1। এবার আমরা স্টেপ 2 করব। ঠিক আছে, স্টেপ 2। তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন, ত্রুটি বিবেচনায় ত্রুটি বিবেচনায় গোলকের ব্যাস, এটা আমরা ধরলাম হচ্ছে ডি, এটা হবে ডি প্লাস মাইনাস ডি এর কত পার্সেন্ট বলছে? 5%। তো এটা কিন্তু সেন্টিমিটারে, হ্যাঁ, সেন্টিমিটারে। তাহলে এখান থেকে দেখেন ডিটা আমরা সেন্টিমিটারে কত পাইছিলাম? 0.22 সেন্টিমিটার। তাহলে 0.22 প্লাস 0.22 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখেন আমাদের কি আসে। আচ্ছা, আমরা এখান থেকে না করে একবারে ইয়েতে যাই। দেখেন যে এখান থেকে যেহেতু আমরা একটা ত্রুটি পাবো হচ্ছে বেশি, আপনি যদি বেশিও করতে পারেন, দেখেন ত্রুটিটা আপনি একটু বেশি, মানে একটা দৈর্ঘ্য আপনি মাপছেন, ওইখান থেকে একটু বেশিও মেপে ফেলতে পারেন, আবার একটু কমও মেপে ফেলতে পারেন। তাহলে আমরা জানি না যে আপনি বেশি মাপছেন নাকি কম মাপছেন। আমরা বলছি 5% ত্রুটি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একবার চেক করতে হবে বেশি দ্বারা, একবার দেখতে হবে কম দ্বারা। তাহলে এখান থেকে আমরা ব্যাসটা 2 রকম পাবো। তাহলে দেখেন এখান থেকে একটা ব্যাস পাবো, এখান থেকে আরেকটা ব্যাস পাবো আমরা। তাহলে ধরেন ডি যেটা সর্বোচ্চ হবে, বেশি মেপে ফেলে ডি ম্যাক্স কত হতে পারে? ত্রুটির সর্বোচ্চ, ত্রুটি করার পরে ডি ম্যাক্সটা সর্বোচ্চ কত হতে পারে সেটা প্লাস নিলে হবে। আচ্ছা, এখানে প্লাস মাইনাস দেওয়া হয়নি, এখানে প্লাস মাইনাস দিন। তাহলে এটা কত হবে? 0.22 প্লাস 0.22 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। আর এখানে ডি মিনিমামটা কত হবে? 0.22 মাইনাস 22 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে দেখেন বিষয়টা খেয়াল করে, যে এখান থেকে বিষয়টা খেয়াল করে দেখেন 0.22 এখানে সব কিছুই আছে। তাহলে আমরা এটা হিসাব করে ফেলি। 0.22 0.22 প্লাস 0.22 গুণন 5 ডিভাইডেড বাই 100, 2.31 আচ্ছা, এগুলো আমি সব এখন ইয়ে মোডেই করি, নর্মাল মোডেই করি। 0.231 0.231। আর এটা হবে, শুধু মাইনাস করে দিই, 0.209। ঠিক আছে, এটা হলো। তাহলে দেখেন আমরা যদি ত্রুটির কারণে ব্যাসটা 2 রকম পেয়েছি, তাহলে এই ব্যাস থেকে আমরা আয়তনও পাবো 2 রকম। তাহলে দেখেন আমরা আয়তনটাও পাবো 2 রকম। তাহলে প্রথমে এখান থেকে সর্বোচ্চ আয়তন পাবো, আর এখান থেকে সর্বনিম্ন আয়তনটা পাবো। তাহলে দেখেন আয়তনটা একটু দেখি আমরা, যে এখানে তাহলে ভি ম্যাক্স হবে 4/3
পাই আর ম্যাক্স কিউব, যেহেতু আর আমাদের নাই, ডি আছে আমাদের কাছে, তাহলে ডি ম্যাক্স বাই 2 করে দিই আমরা। তাহলে 4/3 পাই ডি ম্যাক্স বাই 2 হোল কিউব। তাহলে এখান থেকে আমরা মানটা বসাই দিই। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু ডি ম্যাক্স কত, 0.231 ডিভাইডেড বাই 2 হোল কিউব। তাহলে এখান থেকে আমরা একটা মানটা পাবো। ঠিক এইভাবে সেমভাবে দেখেন ভি মিনিমাম, এটা হবে 4/3 পাই আর মিনিমাম কিউব, 4/3 পাই টি মিনিমাম বাই 2 কিউব। তাহলে এখানে দেখেন মানগুলো বসায় দেন, 4/3 পাই ডি মিনিমাম কত পাইছি, 0.209, 0.209 ডিভাইডেড বাই 2 হোল কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন একটা কাজ করে ফেলি। মানগুলা আমরা বসায় ফেলি। দেখেন 4/3 ইন্টু 3.1416 ইন্টু 0.231 ডিভাইডেড বাই 2, চলো 0.0064। আচ্ছা, এটা আমরা সাইন্টিফিক মোডে করতে পারি। 6.454, এটা আসে হচ্ছে 6.454 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ এগুলো কিসে আসছে, সেন্টিমিটার কিউব। তাহলে এগুলোকে যদি মিটার কিউবে করতে চান, তাহলে এর উপর 100-র উপর কিউব দ্বারা ভাগ, 10⁹ হয়ে যাবে। সেম মানটাই থাকবে, শুধু সেম মানটাই থাকবে, শুধু 10⁹ হয়ে যাবে। তাহলে 6.454 ইন্টু 10⁻⁹ মিটার কিউব। আর এখানে কত আসবে, 4/3 ইন্টু 3.1416 ইন্টু 0.209 ডিভাইডেড বাই 2 কিউব, 4.780। এখানে আসা হচ্ছে 4.780 ইন্টু 10⁻³ ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এটা মিটার কিউবে করতে গেলে তাহলে 10⁻⁹ হয়ে যাবে। তাহলে 4.780 ইন্টু 10⁻⁹ মিটার কিউব আমরা বের করে রাখলাম। তাহলে এখন দেখেন ভাই, এইখান থেকে আপনি একটা কথা আছে, এখান থেকে আপনি যেহেতু আমরা ভরও আমরা জানি, দেখেন আমি কিছু কথাবার্তা এখন একটু বলি যে রো ইজ ইকুয়াল টু m/v। ঠিক আছে, এখানে এম তো কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, এমটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভিটা চেঞ্জ হচ্ছে। এখন এমটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখেন তো রো এর সাথে ভি এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক মানে কি বোঝাচ্ছে, যদি রো বৃদ্ধি পায় তাহলে আয়তন কি হবে, কমে যাবে, আর রো যদি কমে যায় তাহলে আয়তন বেড়ে যাবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আর ভরটা কোনো সময় চেঞ্জ হচ্ছে না। তাহলে আপনি একটা জিনিস বলেন তো, এখান থেকে যে এখানে আমরা আয়তন পাইছি সর্বোচ্চ, তাহলে আয়তনটা যখন ম্যাক্সিমাম হবে তখন রোটা কেমন হবে, মিনিমাম। আর আয়তনটা যখন মিনিমাম হবে তখন রোটা কেমন হবে ভাই, রোটা তখন কেমন হবে, রোটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসলে আলটিমেটলি পাবো কি, আমরা এখান থেকে আলটিমেটলি পাবোটা কি বলেন তো, এখান থেকে পাবো হচ্ছে রো মিনিমাম। তাহলে এখানে হবে এম ডিভাইডেড বাই ভি ম্যাক্সিমাম, বুঝছেন? তাহলে এখানে এমটা কত, তাহলে আমরা সবগুলো এসআই এককেই বসাই। দেখেন এমটা আমি এসআই এককে বের করে রাখছিলাম আগের মেতে, সেটা হচ্ছে 5.575 ইন্টু 10⁻⁶, 5.575 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই ভি ম্যাক্সটা কত, এখানে দেখেন এসআই এককে বসান 6.454। আচ্ছা, একটু লেখাটা ঠিক করে নিই,
6.454 ইন্টু 10⁻⁻9। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা জিনিস পাবো হচ্ছে রো ম্যাক্সিমাম, এটা হচ্ছে এম ডিভাইডেড বাই ভি মিনিমাম। তাহলে এমটা কত? 5.575 ইন্টু 10⁻⁻6। আর ভি মিনিমামটা কত? সেটা হচ্ছে 4.780 ইন্টু 10⁻⁻9। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা মান পাবো, এখান থেকে একটা মান, তাহলে এটা কত আসে আমরা একটু দেখি ভাইয়া। তাহলে এখান থেকে আসে 5.575 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 6.454 ইন্টু 10⁻⁻9। ঠিক আছে, 6.454 ইন্টু 10⁻⁻9। হ্যাঁ, তাহলে এটা কত আসে? এটা আসে 863.805। 805, তারপর 3 একটা আছে, এটা কি হবে তাহলে? কি বের হবে বলুন তো? কেজি পার মিটার কিউব, কিন্তু কেজি পার মিটার কিউব একটা। আর এখানে আসবে কত? এখানে শুধু নিচেরটা চেঞ্জ হবে, এখানে আসবে হচ্ছে 4.780 ইন্টু 10⁻⁻9। এখানে আসবে 1166.3179 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাবো। তাহলে এই তো মোটামুটি আমাদের স্টেপ 2টা এখানে হয়ে গেল। এবার আমাদের কি করা লাগবে দেখেন, আমরা মূলত বের করব, আমরা এর আগে যেগুলো ম্যাথগুলো করছি সেখানে আমাদের আয়তন আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটিটা বের করতে বলে, কিন্তু এবার আয়তন থেকে আমরা ঘনত্ব বের করে ফেলছি। তাহলে যেহেতু আমাদের ঘনত্ব পরিবর্তনের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, তাহলে আমরা ঘনত্ব পরিমাপের চূড়ান্ত ত্রুটিটা লাগবে। তাহলে এবার আমরা স্টেপ 3তে কী করব? ঘনত্ব পরিমাপের চূড়ান্ত ত্রুটিটা বের করবো। তাই ঠিক আছে, তাহলে আমরা অন্যতম একটা পেজ নিচ্ছি, পেজ নিয়ে এই জিনিসগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এবার স্টেপ আমাদের 3। স্টেপ 3, তাহলে এখানে আমরা কি করব? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি একটা দুইটা হয় তাই না? দুটার জন্য আমরা জানি এটা। আচ্ছা, ডেল যেহেতু এবার রো, তাহলে ডেল রো, সরি, ডেল রো ম্যাক্স এখানে লিখি। সর্বোচ্চ পরিবর্তনটা কত এটা আমরা দেখতেছি। তাহলে আদি রো থেকে রো ম্যাক্সটা বাদ, এইটা। আর আরেকটা হবে হচ্ছে ডেল রো মিনিমাম, সেটা হবে আদি রো থেকে মিনিমামটা বাদ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই। তাহলে মূল রোটা কোথায় আছে? মূল রোটা হচ্ছে 10⁻³ ওকে, মূল রোটা হচ্ছে দুটার ক্ষেত্রে 10⁻³। এখানে আমি বসাই দিই 10⁻³। আর রো ম্যাক্সিমামটা হচ্ছে 863.8053, 863.8053 মাইনাস, আচ্ছা এটা কি মিনিমাম না, এটা রো মিনিমাম। তাহলে আর ম্যাক্সিমাম হচ্ছে 1166.3179, 1166.3181। ঠিক আছে, আর এইখানে হচ্ছে মিনিমামটা 863.8053, 863.53। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা এখান থেকে পেলাম। তাহলে এখন আমরা পার্থক্যগুলো বের করে ফেলি। দেখেন মেশিনে, তো পার্থক্য প্রথমটা হবে 10⁻³ মাইনাস 1166.318, 381, সরি 318, তারপরে হচ্ছে 1। ওকে, এখান থেকে আসবে, এটা আসবে হচ্ছে 166.3181, 166.3181। এটা কি আসবে? কেজি পার মিটার কিউব। আর এখানে আসবে হচ্ছে 10⁻³ থেকে বাদ হচ্ছে 863.8053, 136.1947।
ঠিক আছে, এটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটিটা আমরা পেলাম। এবার আমরা স্টেপ 4, এবার আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলবো। তাহলে দেখেন, এবার হচ্ছে আপেক্ষিক ত্রুটিটা স্টেপ 4। তাহলে অতএব এবার আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি হবে, সেটা হবে দেখেন চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নিই? সবসময় অলওয়েজ পরিবর্তনের সময় বড় মানটি নিই, ঠিক আছে? এই যে বড় মানটি আমরা নিলাম, তাহলে এখানে কি হবে দেখেন, আমরা লিখি, সেটা হবে হচ্ছে ডেল রো ম্যাক্স ডিভাইডেড বাই রো ইন্টু 100%। তাহলে দেখেন ডেল রো ম্যাক্সটা কত? 166.3181 ডিভাইডেড বাই আদি রোটা হচ্ছে 10⁻³ ইন্টু 100%। তাহলে দেখি এটা কত আসে। এটা আসে হচ্ছে 166.3181 ডিভাইডেড বাই 10⁻³ ইন্টু 100%। তাহলে 100 দিয়ে দিলে 16.631, 16.631%। তাহলে এখানে কি আসবে? যদি ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হয়, ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি যদি 5% হয়, তাহলে ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি হবে হচ্ছে 16.631%। এটা আমার মতে যে ত্রুটি যতগুলো ম্যাথস তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই পর্যন্ত আসছে আপনাদের বোর্ডে, রাজশাহী বোর্ডে। সেই প্রশ্নটা আসলে রাজশাহী বোর্ডে সচরাচর প্রশ্ন, খুব বেসিক প্রশ্ন করে, ঠিক আছে? সুন্দর প্রবলেম। ওকে, যেহেতু ভিভিআই ম্যাথ, তাহলে আমাদের এই আজকের মতো এটুকুই শেষ। আমাদের ক্লাসগুলো যদি আপনার কাজে আসে বা উপকারে আসে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম।